জি, আশা করি পড়াশোনা হচ্ছে। সেই চ্যাপ্টার ওয়ান হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং হচ্ছে সেফটি। কেমিস্ট্রি ল্যাব নিয়ে মেইনলি এই চ্যাপ্টারটাতে ডিটেলসে বলা আছে, ল্যাবে কিভাবে আমরা কাজ করতে পারি, কিভাবে সেফলি কাজ করা যায়। এই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মেইন আর অবজেকশন। ফার্স্ট, ল্যাবে কোন ধরনের কাজ করা হয়, কত ধরনের অ্যানালাইসিস করা হয়, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি এই চ্যাপ্টারে লেখা আছে। এই চ্যাপ্টার নাম হচ্ছে সেফ ইউজ অফ ল্যাবরেটরি। মজার চ্যাপ্টার। এখানে অনেক ডিটেইলসে ল্যাবে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য ভালো চ্যাপ্টার। তো কেমিস্ট্রি মেইনলি কিন্তু ল্যাব বেসড একটা জিনিস। কেমিস্ট্রি মেইনলি হচ্ছে একটা ল্যাব বেসড টপিক। ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালানো হবে, বিভিন্ন সিনারি, যেরকম বিভিন্ন টেম্পারেচার, বিভিন্ন প্রেশারে, বিভিন্ন ক্যাটালিস্ট ইউজ করে একটা এক্সপেরিমেন্ট চালানো হবে, সেটার রেজাল্ট কি হবে সেটার উপর বেস করে হচ্ছে বিভিন্ন থিওরি দাঁড় করানো হয়। তো কেমিস্ট্রি ইজ বেসিক্যালি ল্যাব বেসড একটা জিনিস। ল্যাবে কিভাবে আমরা সেফলি কাজ করতে পারবো, ল্যাবে যেসব গ্যাস তৈরি হবে, ল্যাবে যেসব লিকুইড ইউজ করা হবে, ল্যাবে অ্যাসিড, বেস, অনেক কিছু ইউজ করা হবে, এগুলো থেকে কিভাবে নিজেকে সেফ রাখা যায়, এটাই হচ্ছে এই চ্যাপ্টারে মেইনলি আমরা শিখবো। ল্যাবে ঢোকার আগে একটা স্টুডেন্টের প্রথমত মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত যে তুমি ল্যাবে কাজ করবে। প্রথম কাজটা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকা। এবং হচ্ছে ল্যাবের সেফটির জন্য যেসব এলিমেন্টস দরকার আছে, যেরকম হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন দরকার আছে ল্যাবের সেফটির জন্য, এই যে এই একটা অ্যাপ্রন অবশ্যই করতে হবে। অ্যাপ্রন অবশ্যই খেয়াল করে দেখো, এখানে ফুল হাতা করছে, অ্যাপ্রন তুমি চাইলে হচ্ছে হাফ হাতা করতে পারো। অ্যাপ্রনটা টাইটই করছে, খেয়াল করে গায়ের সাথে লেগে আছে কিন্তু। এবং এটা হাফ হাতা করলেও হয়, মেইনলি আমরা হাফ হাতাই বেশি হচ্ছে উদ্বুদ্ধ করে থাকি। হাফ হাতা প্লাস হচ্ছে তোমার সুতি কাপড় হইতে হবে, যাতে ইজিলি হিটের আদান প্রদান হয় আর কি। এছাড়া আরেকটা খেয়াল করে, এখানে গগলস আছে, এর নিচে একটা গগলস দিয়ে রাখছে। গগলসটা কেন ইউজ করা হয়, অনেক সময় হয় কি বিভিন্ন পানি ছিটে আসে, অনেক সময় বিভিন্ন কিছু বয়েল করতে হয়, বিভিন্ন গ্যাস তৈরি হয়। এসব বয়েলিং এর বিভিন্ন গ্যাস থেকে নিজের চোখকে রক্ষা করার জন্য গগলস ইউজ করতে হয়। এই গগলস কিন্তু আমরা যারা সাঁতার কাটি, সাঁতার কাটার টাইমে কিন্তু এটা ইউজ করাবো। সেটা কি সুইমিং পুলে পানিতে কি থাকে, ক্লোরিন থাকে। তো এটা থেকে সেফটির জন্য হচ্ছে অনেক সময় আমরা গগলস ইউজ করতে পারি থাকি আর কি। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো হচ্ছে তোমার গ্লাভস। এই যে এগুলো হচ্ছে গ্লাভস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এই টাইপের যে গ্লাভস, এটাকে বলা হচ্ছে জিটেক্স গ্লাভ। জিটেক্স গ্লাভ, এরপরটা হচ্ছে তোমার ল্যাটেক্স গ্লাভ আছে। তারপরটা হচ্ছে তোমার আরো তোমার অনেক ধরনের গ্লাভস আছে, যেখানে আছে নিওপ্রিন গ্লাভস, এগুলো হচ্ছে ভিনাইল গ্লাভস, এটা হচ্ছে তোমার রাবারের গ্লাভস, যেটা হচ্ছে রাবারের গ্লাভস, নিওপ্রিন রাবারের গ্লাভস আর কি। নিওপ্রিন রাবারের গ্লাভস, এটা ভিনাইল গ্লাভস রেখে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার আরো কিছু ডিফারেন্ট টাইপের গ্লাভস আর কি, যেটা এটা এটা এগুলো। So, এই গ্লাভস গুলা এক একটার কাজ এক এক রকম। কোনটা ধরো হচ্ছে আপনার স্কিনের যদি কোনো র্যাশ হয়, স্কিনে যদি কোনো জ্বালা পোড়া করে ইনফেকশন থেকে রক্ষার জন্য ইউজ করা হয়। কোনোটা ফায়ার থেকে রক্ষার জন্য ইউজ করা হয়, কোনোটা ধরো করোসিভ জিনিসপত্র ইউজ করতে, সেগুলো থেকে সেফটির জন্য ইউজ করা হয়। সেগুলো জাস্ট বই থেকে পড়বা, বইয়ে এদের ইউজ দিয়ে দেওয়া আছে। বইতে ইউজ দিয়ে দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। রাবার কোন গ্লাভসটা কিসের জন্য ইউজ করা হয়। যেমন এই যে রাবার গ্লাভস, এটা হচ্ছে প্রাকৃতিক গ্লাভস, এটাতে শক, ইলেকট্রিক শক লাগে না। শক থেকে সেফটির জন্য হচ্ছে এটা ইউজ করা হতে পারে। So, এক একটার কাজ আসলে এক এক রকম, তোমাকে জাস্ট বই থেকে সবকিছু দেখে দেখে শিখতে হবে আর কি। কিছু কিছু গ্লাস আছে যেগুলো হচ্ছে মাটিতে ডিকম্পোজ হয়ে যায়, মাটিতে ফেলে দেওয়ার পরে। ফিনাইল গ্লাভস, তারপরে নাইট্রাইল গ্লাভস, এগুলো। এছাড়া আরো কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। যেমন কেমিস্ট্রি ল্যাবে আজাইরা ঘোরাফেরা করা যাবে না, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এবং স্যারদের বিধিনিষেধ মানতে হবে। আন্দাজে স্যারের অনুমতি ছাড়া কোনো ম্যাটেরিয়ালকে, কোনো কেমিক্যালকে টাচ করা যাবে না। কাচের জিনিসপত্র নিয়ে লাফালাফি করা যাবে না। তারপরে যেটা যে জায়গাতে রাখা আছে, যে অ্যাসিড যেখানে রাখা আছে সেই অ্যাসিডকে সেখানে রাখতে হবে। কোনো কাঁচের জিনিসপত্র বা কোনো কেমিক্যাল ধুয়ে পরিষ্কার না করে পরবর্তী ইউজের জন্য রাখা যাবে না।
ওরা তোমার ইউজ করা শেষ, তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে। তো এই ধরনের অনেক কিছু রুলস আর রেগুলেশন আছে কেমিস্ট্রি ল্যাবের জন্য, এগুলো তুমি বইতে দেখলে পাবা আর কি। এরপর আছে গ্লাসের যেসব জিনিসপত্র সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সেফলি হ্যান্ডেল করতে হবে। গ্লাসের জিনিসপত্র যেখানে খেয়াল করো, গ্লাস, গ্লাসের ছবি দিয়ে রাখছে। এই যে এই টাইপের গ্লাসকে বলা হয় হচ্ছে সফট গ্লাস, আর এগুলাকে বলা হয় হচ্ছে হার্ড গ্লাস। দুইটা দুই ধরনের জিনিস। সফট গ্লাসে মেইনলি তোমার হচ্ছে টেস্ট টিউব, বিকার, তারপরে ওয়াচ গ্লাস, ফানেল, এগুলো ইউজ মানে বানানো হয় আর কি। এগুলার হিট কম নিতে পারে, দ্রুত ফেটে যেতে পারে পরে গেলে। আর হার্ড গ্লাস যেটা, এটা হচ্ছে হেভি জিনিসপত্র ইউজ করতে মানে হ্যান্ডেল করবে তুমি যখন হেভি জিনিসপত্র, তখন হার্ড গ্লাস ইউজ করবে। বিশেষ করে তোমার বুলেট, পিপেট, মেজারিং সিলিন্ডার, ভলিমেট্রিক ফ্লাস্ক, রাউন্ড বটম ফ্লাস্ক, এগুলোতে হচ্ছে তোমার হার্ড গ্লাসটা ইউজ করা হয়। এটা একটু শক্ত হয়, বেশি হিট নিতে পারে এবং সহজে ফেটে যায় না আর কি। এটা অনেক সময় হচ্ছে পাইরেক্স গ্লাসও বলে। পাইরেক্সের গাছের এটাও বলা হয় অনেক সময়। গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য এই যে কাঁচা জিনিসপত্র যেগুলো বুলেট, পিপেট, মেজারিং সিলিন্ডার বা হচ্ছে ফানেল, এগুলা ক্লিন করতে হয়। তো ক্লিন করার জন্য হচ্ছে এই যে এই ধরনের ব্রাশ পাওয়া যায়, টেস্টিভ দেখো ক্লিন করতেছে, এই ধরনের ব্রাশ দিয়ে হচ্ছে এগুলা ক্লিন করতে হবে। এছাড়া ব্রাশ দিয়ে ক্লিন করতে হবে, আরেকটা হচ্ছে তোমার বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে হবে, যেমন হচ্ছে ক্রোমিক অ্যাসিড, এই যে ক্রোমিক অ্যাসিড মিক্সচার, এটা ইউজ করতে পারো। ক্রোমিক অ্যাসিড মিক্সচারটা মেনলি হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 প্লাস H2SO4। আমরা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে এটার হচ্ছে ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটা দেখছি, ব্যালেন্স করতে পারি এটা আমরা। Cr2SO4 3, এরপর হচ্ছে পানি, আর হচ্ছে জার্মান অক্সিজেন, বইতে দেওয়া দেওয়া আছে রিঅ্যাকশন। তো এইখান থেকে এই যে জার্মান অক্সিজেনটা, এটাই মেইনলি হচ্ছে ক্লিনিং এর কাজ করে থাকে। এগুলো কিভাবে বানাতে হয় এটা বইতে দেওয়া আছে। এছাড়া এখানে আরেকটা দিয়ে রাখছে দেখো, ডেকন 90, এটা এটা বেশ হচ্ছে বায়োডিগ্রেডেবল একটা ডিটারজেন্ট আর কি। Degradable। এটা বায়োডিগ্রেডেবল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ডিটারজেন্ট। এছাড়া তুমি চাইলে হচ্ছে সোডিয়াম কার্বনেট ইউজ করতে পারো। সোডিয়াম কার্বনেট দিয়েও কিন্তু এটা পরিষ্কার করা যায়। সেগুলো হচ্ছে গ্লাস সামগ্রী পরিষ্কার করা জিনিস। অনেক সময় পরীক্ষার কাছে নিচের কোনটি গ্লাস সামগ্রী পরিষ্কার করা জিনিস না। ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করা যায়, ডেকন 90 দিয়ে পরিষ্কার করা যায়, সোডিয়াম কার্বনেট দিয়ে পরিষ্কার করা যায়, সেগুলো এখানে একটু মনে রাখা লাগবে। সোডিয়াম কার্বনেট 10% সলিউশন, 10% সলিউশন ইউজ করতে হবে, এটাই পরীক্ষাতে আসে এটা। আচ্ছা, এখানে ব্লু কালার বা গ্রিন কালারের বটলে রাখা নর্মালি ক্রোমিক অ্যাসিড, ওতে গ্রিন কালার লাগাচ্ছে, গ্রিনই অ্যান্সার দিবে আর কি। আচ্ছা, আহ, এই যে এই যন্ত্রগুলো, এটার নাম হচ্ছে বুলেট। এটা 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 বলা হয় বুলেট। বুলেটে খেয়াল করে দেখো, বুলেট এমন একটা যন্ত্র যেটাতে দাগ কাটা আছে, খেয়াল করে দেখো নিচের দিকে 50, দেখায় নিচে 50, এবং যত উপরে যাবো তত কমতে থাকবে, তার মানে এটা 0 থেকে আস্তে আস্তে 50 অব্দি দাগ কাটা আছে। সো বুলেটের দাগটা কিন্তু এই যে খেয়াল করো, 0 থেকে 1 2 3 4 এরকম করে করে 50 অব্দি দাগ কাটা আছে। এটা হচ্ছে 50 মিলির বুলেট। এরকম 100 মিলি বুলেট আছে, 250 মিলি বুলেট আছে, 200 মিলি বুলেট আছে। So, যতটুকু তোমার কাজে লাগে ততটুকু সাইজের বুলেট তুমি ইউজ করবে। এবং বুলেটটা আটকানোর জন্য এরকম একটা স্ট্যান্ড থাকে, এটা স্ট্যান্ডের সাথে বুলেটটাকে এই যে এখানে ক্ল্যাম্প দিয়ে আটকে দেওয়া হয় আর কি। এবং এখানে তোমার কর্ড থাকে, এটাকে ঘুরাইলেই তোমার হচ্ছে ফোটায় ফোটায় হচ্ছে পানি পড়া স্টার্ট হয়। যে এখানে এটা ঘুরাইতে পারে স্ক্রু দিয়ে, তাহলে এখান থেকে ফোটায় ফোটায় পানি যেটাই রাখছো এখানে, সেটা দিক থেকে পড়ে যাবে আর কি। টাইটেশন যখন পড়ছে, টাইটেশনের কিন্তু এটা অনেক ইউজ ছিল। আচ্ছা, এগুলো দেখলাম আমরা। দেখছি যে ব্যালেন্স, দুই টাইপের ব্যালেন্স নর্মালি কেমিস্ট্রি ল্যাবে ইউজ করা হয়। এটা হচ্ছে একটা, প্রথমটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। এটাতে যে এখানে ডিজিটে লেখা হবে থাকে, খেয়াল করে দেখো ডেসিমালের পরে 4টা ডিজিট আছে কিন্তু। তো এই টাইপের যে ব্যালেন্স, এগুলাকে বলা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। মানে ডেসিমাল পয়েন্টের পরে ধরো 3.0052, এই যে ডেসিমাল পয়েন্টের পরে তুমি 4 ঘর অব্দি ডাটা পাবা। কিছু আছে 2 ডিজিট ব্যালেন্স,
এটা হচ্ছে ডেসিমালের পয়েন্টের পরে তুমি 2 ডিজিট ডাটা, ধরো 5.03, এই যে ডেসিমালের পরে 2 ডিজিট অব্দি ডাটা পাওয়া যায়। আচ্ছা, আর এটা এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় এখন। আর বহু বছর আগে, ধরো আমার তোমার জন্মের আগে, তখন হচ্ছে ইউজ করা হয়তো হচ্ছে পল বঙ্গি ব্যালেন্স। পল বঙ্গি ব্যালেন্স, এটা কাইন্ড অফ বাংলা যে তুলা যন্ত্র ছিল ফিজিক্স বইতে, সেই তুলা যন্ত্রের এই আরেকটা নাম আর কি, পল বঙ্গি ব্যালেন্স। এই যে এখানে দুইটা পাল্লা থাকে, এখানে তুমি হচ্ছে বাটখারা গুলো রাখবা, আরেকটা তো হচ্ছে কেমিক্যালটা রাখবা। এখানে একটা রাইডার থাকে, রাইডার থাকে। রাইডার হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের তার, যেটা হচ্ছে নর্মালি এদিক ওদিকে মুভ করানো যায়। তো এখানে স্ক্রু স্ক্রু দিয়ে রাইডারকে আর কি ব্যালেন্স আউট করা হয় আর কি। তো নর্মালি রাইডারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে 5 মিলিগ্রামের রাইডার, আর একটা হচ্ছে 10 মিলিগ্রামের রাইডার। আমরা যেরকম হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট করতাম বা লিস্ট কাউন্ট করতাম, তো রাইডারের জন্য হচ্ছে রাইডার কনস্ট্যান্ট থাকে কিছু, আরসি, রাইডার কনস্ট্যান্ট। 5 মিলিগ্রাম রাইডারের জন্য একটা কনস্ট্যান্ট থাকে, এটা হচ্ছে তোমার 0.0001। আর 10 মিলিগ্রাম রাইডার হলে এটা কনস্ট্যান্ট হচ্ছে 0.000 এত গ্রাম। এগুলো হচ্ছে রাইডার কনস্ট্যান্ট ইউজ করা হয়। তারপর অঙ্ক করতে লাগলে এটা বুঝে যাবো আর কি। আর এটা কোনো প্রসেস টসেস করা লাগবে না, জাস্ট নামগুলো একটু জেনে রাখলেই হচ্ছে। তো এটা একটা ম্যাথ করে আসে, সেখানে করি। সেটা হচ্ছে, ধরো তুমি সোডিয়াম কার্বনেট, যেটা যেটা লিখছি সোডিয়াম কার্বনেট, এটা তুমি হচ্ছে ফার্স্টে কি করছো, একটা পাত্রে নিছো কিছু পরিমাণ, দেন তুমি এটাকে হচ্ছে ব্যালেন্সে দিয়ে রাখছো, মানে দাঁড়িপাল্লাতে দিয়ে রাখছো। এটার ওজন দেখাচ্ছে হচ্ছে ধরো 22 গ্রাম, কথার কথা। এই 22 গ্রামটা আসলে কি বলতো, পাত্র প্লাস এই সোডিয়াম কার্বনেট। এরপরে তুমি সোডিয়াম কার্বনেটটাকে আলাদা করে রাখো, শুধু পাত্র, যেটা শুধু পাত্রের ওয়েটটা না, দেখা গেল শুধু পাত্রের ওয়েট হচ্ছে 4 গ্রাম বা 5 গ্রাম, ধরো কথার কথা। তাহলে আমার সোডিয়াম কার্বনেট কতটুকু ছিল, 22 - 5, 17 গ্রাম। এই 22-এর মধ্যে কে কে আছে, পাত্রের ওয়েট আছে, সোডিয়াম কার্বনেটের ওয়েট আছে। তো আমি পাত্রের ওয়েট পাইছি হচ্ছে 5 গ্রাম, তাহলে বাকিটুকু কে দিছে, সোডিয়াম কার্বনেট দিছে। তাহলে সোডিয়াম কার্বনেটের ওয়েট কত, আমি 17 গ্রাম, তাহলে সোডিয়াম কার্বনেট দিছি। যদি এখান থেকে মোল নাম্বার চাই, সোডিয়াম কার্বনেটের অ্যাটমিক ম্যাস কত, ও সরি মলিকুলার ম্যাস কত, এটা 23 × 2, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 × 3, কত আছে, 348। 12 কত, 60, আর দিয়েছে 40, 106। তাহলে এটা হচ্ছে 1 মোলের ম্যাস 106। তাহলে 17 গ্রাম থেকে কতটুকু হবে, এম সমান সমান কত, W/M। 17 গ্রাম নিছি, এটা হচ্ছে 106, ভাগ দাও যা আসবে, এত মোল, এত মোল তুমি নিছো। আচ্ছা, যদি এরকম বলে যে তুমি এই 17 গ্রামকে তুমি হচ্ছে একটা 200 মিলি সলিউশন বানাইছো এটা দিয়ে, তাহলে ডেন্সিটি কত হবে বা কনসেন্ট্রেশন কত হবে, এর সমান 1000 W/MV। ডাব্লিউ কত, 17 গ্রাম, এম হচ্ছে 106, কতটুকু ভলিউম নিচ্ছে, 200 মিলি। ক্যালকুলেটার যা আসবে এত মোল পার লিটার। আমরা এরকম করে ব্যালেন্স দিয়ে আমরা হচ্ছে মোল নাম্বার এবং কনসেন্ট্রেশনটা বের করতে পারি। আচ্ছা, এই একটা ম্যাথ গেল, ছোট একটা ম্যাথ। আর আরেকটা টাইপের কোশ্চেন থাকে পল মুরগি ব্যালেন্সের, এটা তোমাদের কলেজে আসছিল। আচ্ছা, তো একটা কোশ্চেন দেওয়া আছে এখানে যে পল মুরগি ব্যালেন্সে খেয়াল করো, আমরা এই জায়গাতে বাটখারা ইউজ করে থাকি বিভিন্ন, একটা পাশে বাটখারা দিব আর একটা পাশে কি দিব, কেমিক্যাল দিব। একটা পাশে বাটখারা দিব, আর এক পাশে কেমিক্যাল অ্যাড করবো। তো বাটখারা গুলো দেখতে সুন্দর সুন্দর, কিউট কিউট হয়, ছোট ছোট। তো ওগুলো আলাদা আলাদা ওয়েট থাকে আর কি, কোনটা 10 গ্রাম, কোনটা 5 গ্রাম, কোনটা 2 গ্রাম, কোনটা 1 গ্রাম, এরকম ওয়েট থাকে। তো ধরো বইয়ের কোশ্চেনটা দেখাই যে
সোডিয়াম কার্বনেটের একটা কিছু মাপতে গিয়ে তুমি সোডিয়াম কার্বনেট প্লাস পাত্র, এটার মধ্যে কি আছে, সোডিয়াম কার্বনেট প্লাস এই যে পাত্রটা, বালতি আর কি কাইন্ড অফ, এটা মাপতে গিয়ে তুমি ইউজ করছো হচ্ছে একটা 20 গ্রামের বাটখারা ইউজ করছো, একটা 5 গ্রামের বাটখারা ইউজ করছো, একটা 2 গ্রামের বাটখারা ইউজ করছো, একটা 1 গ্রামের বাটখারা ইউজ করছো, একটা ইউজ করছো হচ্ছে 500 মিলিগ্রামের বাটখারা, একটা 100 মিলিগ্রামের বাটখারা ইউজ করছে, একটা 50 মিলিগ্রামের বাটখারা ইউজ করছো। আর রাইডারদের ব্যালেন্স করার জন্য তুমি রাইডার ইউজ করছো হচ্ছে 10 মিলিগ্রাম, আর হচ্ছে কত নম্বর দাগের সাথে মিলছে, 25 নম্বর দাগের সাথে মিলছে। দাগ কোথেকে আসলে করে, অলবঙ্গি ব্যালেন্সের দিকে একটু তাকাও, যদি একটু জুম করি আমি এই জায়গাতে, এই যে খেয়াল করো, এখানে একটা স্কেল দেখতে পাচ্ছ, এই যে, এই যে একটা স্কেল দেখা যাচ্ছে, এই স্কেলেই হচ্ছে দাগ কাটা থাকে। এখানে হচ্ছে এই যে এই পাশে 0 থাকে, 0, এই পাশে থাকে তোমার হচ্ছে 100। এখান থেকে তুমি হচ্ছে দাগ কাটা স্টার্ট করা থাকে 0, 5, 10, 15, 20, সামনে 5, 5 করে, বা অনুপ্রাণিত 10, 10 করে দেওয়া থাকে। তো এটারই হয়তো কোনো একটা হয়তো 25 নাম্বার যে অংশটা, সেখানে গিয়ে হয়তো মিলে গেছে আর কি। ওই যেগুলো নর্মালি কিসে তৈরি হয়, এগুলো নর্মালি হচ্ছে মেটালে তৈরি, নর্মালি ব্রাসের তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে। এই যে বাটখারা ইউজ করছে, দেখো এই যে সুন্দর একটা কি বাটখারা ইউজ করছে, এখানে তোমার কেমিক্যালটা থাকবে, এখানে হচ্ছে বাটখারা থাকবে। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা হাতের ডান পাশে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তবে হাতের ডান পাশে আর কি বাটখারাটা রাখা হয়। আর লেফট সাইড হচ্ছে কেমিক্যাল দেওয়া হয়, কেন ডান দিক থেকে কোনো কিছু মুভ করাটা ইজিয়ার, এই জন্য ডান পাশে আর কি বাটখারা দেওয়া হয়। দেখবা মেয়েরা হচ্ছে ডান পাশে হচ্ছে আহ কি বলে, তাদের যে ড্রেসিং টেবিল থেকে সেই ডান পাশে হচ্ছে তারা তাদের যে ম্যাটেরিয়াল গুলো থাকে, কনসিলার, প্রাইমার, এগুলো রাখে আর কি। অঙ্কের মধ্যে আসে। তো অনেক কিছু ইউজ করছে, তো এটাতে বলছে হচ্ছে এই সোডিয়াম কার্বনেটটার ম্যাস কতটুকু ছিল আসলে। তো প্রথমে আমি কি নিচ্ছি, সোডিয়াম কার্বনেট প্লাস পাত্র, এটাকে মেজার করার জন্য আমি অনেকগুলো বাটখারা ইউজ করছি, তো বলছে আগে এটার ম্যাসটা বের করো। তাহলে অঙ্কটা করি। একটা 20 গ্রাম অ্যাড করছি, একটা 5 গ্রাম অ্যাড করছি, একটা 2 গ্রাম অ্যাড করছি, একটা 1 গ্রাম অ্যাড করছি, একটা 500 মিলিগ্রাম অ্যাড করছে, মানে কি 0.5 গ্রাম অ্যাড করছি। দুইটা হলে 2 দিয়ে গুণ দিতাম, একটা হলে এক দিচ্ছে আর কি। একটা 100 মিলিগ্রাম অ্যাড করছি, তাহলে 0.1 একটা অ্যাড হবে। একটা 50 মিলিগ্রাম মানে 0.05, এগুলা হইলো। প্লাস একটা 10 মিলিগ্রাম রাইডার, 10 মিলিগ্রামের রাইডারের জন্য আমরা কত কত দেখছিলাম, 0.0002 গ্রাম। কত নাম্বার দাগ, 25, তাহলে ওই দাগের নাম্বারের সাথে আমরা ওই রাইডার কনস্ট্যান্টটা গুণে দিব, তাহলে যা আসবে টোটালে এত গ্রাম হচ্ছে তার ব্যাস। তাহলে সোডিয়াম কার্বনেট প্লাস পাত্রের ভর বা ব্যাস হচ্ছে, এগুলো সব যোগ করবা, কথা আছে 20, 25, 27, 28, 28.5, 28.6, 28.65, আর এটা করলে কত আছে, 25 ইন্টু 0.0, কত আসছে, 28.6550 এত গ্রাম। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস পাত্রের ব্যাস। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে আমি শুধু সোডিয়াম কার্বনেটের ম্যাচটা চাচ্ছি, তো এটার জন্য তোমাকে আগে পাত্রের ম্যাচটা বের করতে হবে। তো পাত্র মাপার জন্য ধরো কথার কথা, তুমি যেটা ইউজ করছো, যে পাত্র পরিমাপ করতে, ধরো আমার একটা 20 গ্রাম লাগছে, একটা 2 গ্রাম লাগছে, একটা ধরো 500 মিলিগ্রাম লাগছে, একটা ধরো 200 মিলিগ্রাম লাগছে, একটা ধরো 50 গ্রাম লাগছে, 50 মিলিগ্রাম লাগছে, একটা ধরো 20 মিলিগ্রাম লাগছে। আর রাইডার কনস্ট্যান্ট হচ্ছে ধরো কথা কথা 41 নম্বর দাগের সাথে মিলে গেছে আর কি, ওই সেম 10 মিলিগ্রাম রাইডারই আর কি।
তাহলে বলছি এখন পাত্রের ম্যাচটা বের করতে হবে। তাহলে কত হবে পাত্রের ম্যাচ? একই জিনিস, 20 + 2 + 500 মিলিগ্রাম প্লাস 200 মিলিগ্রাম প্লাস 50 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম, 41 নম্বর দাগের সাথে মিলছে 10 মিলিগ্রামের আইডা, তার মানে 0.0002 কনস্ট্যান্ট। এ যোগ করো, যা আসবে আসবে। বুঝছো? ব্যাসে 22.7782 গ্রাম। খবরদার অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া যাবে না, ডেসিমালে পরে 4 ডিজিট অব্দি ভ্যালু নিতে হবে। কেন? কেন 4 ডিজিট? এই যে রাইডার কনস্ট্যান্ট খেয়াল করে আমার 4 ডিজিট অব্দি আছে। তো সিগনিফিকেন্ট ভ্যালু অনুযায়ী আমাকে এখানে 4 ডিজিট অব্দি আমাকে ডাটা নিতে হবে। তাহলে পাঁচটার ম্যাচ হচ্ছে 22 গ্রাম, তাহলে আমি সোডিয়াম কার্বনেট কতটুকু নিছি? টোটালটা থেকে পাঁচেরটা বাদ দিয়ে দিব। 6550 থেকে এটা বাদ দিব, যা আসবে আসবে। এত গ্রাম, 5.8768, এত গ্রাম। তাহলে এতটুকু গ্রাম আমি হচ্ছে সোডিয়াম কার্বনেটটাকে ইউজ করছি। আচ্ছা, এটাই হচ্ছে তোমার পলবঙ্গি ব্যালেন্সের ম্যাথ, বইতে করে দেওয়া আছে। আমি আরেকটা দেখাই দিলাম আর কি just। আচ্ছা, ছোটবেলাতে মোলারিটি পড়ছো? মোলারিটি মানে কি? বলতো মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে 1 মোল সলিউট যদি 1 লিটারের দ্রবীভূত থাকে, তাহলে তাকে 1 মোলার বলা হয়। ডেফিনেশন ওয়াইজ, 1 লিটার দ্রবণে কত মোল, 1 লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে, সেই সংখ্যাকে বলা হয় হচ্ছে মোলারিটি বা এত মোলার। হ্যাঁ। সো 1 মোল সলিউট যদি ইউজ করে 1 লিটারে, তাকে বলা হয় 1 মোল পার লিটার। 1 মোল পার লিটার বলা হয় তাকে। এরকম 1/2 মোল পার লিটারকে বলা হয় কি সেমি মোলার। এগুলা পারি আমরা। 0.1 কে বলা হয় কি সেন্টিমোলার। 0.01 কে কি বলা হয় মিলি মোলার। সেগুলো এগুলো মানে জানা জিনিস। ও সরি, 0.1 কে বলে ডেসিমোলার। 0.01 কে বইতে দিয়ে দেওয়া আছে চার্ট করে, সো ওখান থেকে দেখলে বুঝতে পারবে আর কি। আচ্ছা, এবার এই যে আমরা ব্যালেন্সে মাপতেছি, সবকিছু আসলে ব্যালেন্সে মাপা যায় না। সবকিছু নর্মালি ব্যালেন্সে মাপা পসিবল হয় না। কেমিক্যালের টাইপের উপর বেস করে আর কি ব্যালেন্স ডিফারেন্ট আছে। তো কেমিক্যালের টাইপ কি কি বললাম? 2 টাইপের কেমিক্যাল হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড কেমিক্যাল, প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তো কোনটা কি জিনিস সেটা কেমনে বুঝবো? প্রাইমারি স্ট্যান্ডার্ডের কিছু বৈশিষ্ট্য আছে, খারাপ মুখস্থ করতে হবে বৈশিষ্ট্যগুলো। 4টা বৈশিষ্ট্য। কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, মানে কোনো ধরনের ভেজাল ছাড়া এটা এই দুনিয়াতে এক্সিস্ট করে, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। বইতে দিয়ে দেওয়া আছে, আমি just লিখে দিচ্ছি আর কি। সেকেন্ডটা হচ্ছে বাতাসের সংস্পর্শে এসে কোনো ধরনের রিয়াকশন করবে না, মানে খোলা বাতাসে রাখলে, অক্সিজেনের সাথে রাখলে কোনো ধরনের রিয়াকশন করবে না। বা আমাদের যে জলীয় বাষ্প থাকে, ভ্যাপার থাকে, তার সাথে কোনো ধরনের রিয়াকশন করে না। নো রিয়াকশন উইথ অক্সিজেন অথবা ভ্যাপার। এরপরে হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, ওটা তো একটা মেটালের তৈরি। তো তুমি যদি ওর উপরে অ্যাসিড মাপতে যাও, তাহলে মেটাল আর অ্যাসিড রিয়াকশন করে ফেলবে। তো এমন কোনো অক্সিডাইজিং এজেন্ট মাপতে গেছো যেটার সাথে মেটালের রিয়াকশন হয়, তাহলে কিন্তু সমস্যা, ব্যালেন্সই নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ওই জিনিসটা যেন ব্যালেন্সের সাথে রিয়াকশন না করে। নো রিয়াকশন উইথ দা ব্যালেন্স, মানে দাঁড়িপাল্লার সাথে যাতে কোনো ধরনের কোনো রিয়াকশন না হয়। অ্যান্ড ফোর্থ হচ্ছে কোনোভাবেই কনসেন্ট্রেশন চেঞ্জ করা যাবে না যতই সময় চলে যাবে, মানে আজীবন যেন তার কনসেন্ট্রেশন চেঞ্জ না হয়। নো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন।
তো এই চারটা প্রপার্টি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রপার্টি। এদের মধ্যে কোনো একটা মিসিং যদি হয় তাহলে এটাকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই যে চারটার মধ্যে যে কোনো একটা মিসিং হলে তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা যায়। তো বইয়ের মধ্যে চার্ট করে দেওয়া আছে কোনটা কোনটা প্রাইমারি কোনটা কোনটা সেকেন্ডারি, এটা জাস্ট একটু দেখে নিয়ে পরীক্ষাতে এমসিকিউ তে আসে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, পরীক্ষাতে খুবই আসে এটা। আচ্ছা, তো ধরো তুমি কথা কথা হচ্ছে আহ একটা দাঁড়ি পাল্লাতে সোডিয়াম কার্বনেট মাপছো। এরপরে তুমি সোডিয়াম কার্বনেটটা পাইলা, ধরো কথা কথা আমার এই অঙ্ক অনুযায়ী কত, 5.87 গ্রাম। এরপরে তুমি সোডিয়াম কার্বনেটটাকে আলাদা করে ক্যারি করে তুমি রিয়াকশনে নিয়ে গেছে। কথা হচ্ছে সব সোডিয়াম কার্বনকে তুমি নিয়ে যেতে পারছো? একটা দানাও কি সোডিয়াম কার্বনের ব্যালেন্স লেগে নাই? থাকতেই পারে। এইটা ক্লিন করার জন্য আমাদের ব্রাশ লাগে। এই যে এই টাইপের ব্রাশ, এগুলো রং তুলি বলতাম। এই রং তুলির একটা ভালো নাম আছে, এটাকে বলে সেবল ব্রাশ। এই সেবল ব্রাশ গুলা দিয়ে আমরা হচ্ছে তোমার ব্যালেন্সের গায়ে যদি কোনো কিছু লেগে থাকে সেটাকে ক্লিন করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ অন্য সেকেন্ড টাইম যখন তুমি কোনো এসে মাপতে যাবা তখন তোমার ভুল রিডিং আসবে। ধরো কথা কথা তুমি একটা মাপস হচ্ছে 5.0231, এটার এক্সাক্টটা হয়তো আসছে 5.0177, এটা এক্সাক্টটা হওয়ার কথা, বাট তুমি একটু কিন্তু ভুল মাপছো। তো এই যে একটু মিস্টেকের জন্য কিন্তু কেমিক্যাল কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাবে, টাইট্রেশন তোমার অ্যান্সার ভুল আসবে। So, অনেক ধরনের পরিবর্তন আসবে, তো এগুলো যেন না হয় সেজন্য ল্যাবে কাজ করার টাইমে প্রচুর পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সচেতনতা প্লাস নিজের চোখ কান নাক মুখ হাত পাও খোলা রাখা লাগবে ল্যাবে কাজ করার টাইমে। এবং এমন কিছু মাপবারি করা যাবে না যে তুমি H2SO4 তুমি হচ্ছে ব্যালেন্সে মাপতেছো। H2SO4 হচ্ছে লিকুইড জিনিস, লিকুইড জিনিস কখনো ব্যালেন্সে মাপা যাবে না। ওটা মাপার জন্য মেজার সিলিন্ডার আছে। প্লাস এমন কিছু ধরো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু এই পলমুঙ্গি ব্যালেন্সের ডিরেক্ট নেওয়া যাবে না, এটাকে আগে রাফলি ব্যালেন্স করতে হবে, আগে রাফ ব্যালেন্সে এটাকে মাপতে হবে। আচ্ছা, বইয়ের মধ্যে অনেক ডিটেলস লেখা আছে সুন্দর করে, ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য আর হচ্ছে পলমুঙ্গি ব্যালেন্সের পার্থক্য দেওয়া আছে। তো দেখে নিও, অঙ্কটা করে দেওয়া আছে কনসিডারেশন বের করার। আহ বাকিটুকু হচ্ছে আমরা আরেকটা নেক্সট ভিডিওতে করবো আর কি।